যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। দূর থেকে ভেসে আসা গানটা শুনে ফিক করে হেসে ফেলল রিতা। সত্যি, আমরা বেশিরভাগ মানুষ যা পাই তা চাই না, আর যা চাই তা অনেক সময় পাই না। চাওয়া পাওয়ার এই বৈপরীত্য সমানে চলতে থাকে জীবনে। অলস বিকেলে বারান্দায় বসে বসে নিজেকে নিয়ে আত্মবিশ্লেষণ করছিল রিতা। আজ তার কোনো কাজ নেই। বাড়ির সবাই একসঙ্গে আলিপুর চিড়িয়াখানা বেড়াতে গেছে। দুপুরে ভাত খাওয়ার পরই প্রচণ্ড পেট ব্যথা আরম্ভ হয় তার। আসলে সকাল থেকে কাজের চাপে কিছুই খাওয়া হয়নি। অনেকক্ষণ খালি পেটে ছিল। হয়তো গ্যাস হয়েই এই পেট যন্ত্রণা। তাই সে ওষুধ খেয়ে বিছানায় শুয়েছিল। অবশ্য তার পেট ব্যথা বলে বাড়ির সদস্যদের আলিপুর চিড়িয়াখানায় যাওয়ার পরিকল্পনা ক্যান্সেল হয়নি। অনেক বারবার বিরক্তি প্রকাশ করে বলেছিল, তোমার আর পেট ব্যথা শুরু হওয়ার সময় হলো না? আজকের দিনে ঠিক ভাত খাওয়ার পরেই আরম্ভ হলো। যত সব। আজ সকালে ছোট বোন সুবর্ণা, জামাই অনিন্দ, ভাগ্নে সব এলো। বাচ্চারা সবাই হৈ হৈ করে পরিকল্পনা করলো দুপুরের দিকে চিড়িয়াখানায় যাওয়ার। আর তোমার পেট ব্যথা? সত্যি পেট ব্যথা নাকি বানানো ব্যথা বলো তো? অনেকের এত সৌভাগ্য শুনেও অসহ্য যন্ত্রণায় সে কিছু প্রতিবাদ করেনি। বালিশে মুখ গুজে পড়েছিল। এবারে সবাই এতে ভীষণ বিরক্ত, যেন সে ইচ্ছে করেই সবার সাথে যাচ্ছে না। তবে এতে তাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন হয়নি। শাশুড়ি, শ্বশুর, ভাসুর, জা, ননদ, নন্দাই, অনিক আর সাথে 3টে বাচ্চা দুটো গাড়ি বোঝাই বেরিয়ে গিয়েছিল। যাওয়ার সময় শুধু পোপাই ছলছল চোখে জিজ্ঞাসা করেছিল, মা, তোমার কষ্ট হচ্ছে মা? আমি তাহলে তোমার কাছে থেকে যাই? কিন্তু বছর দশেকের পোপাইকে নিরাশ করতে মন চায়নি তার। তাই ছেলের মাথায় হাত বুলিয়ে বলেছিল, না সোনা, তুমি বাবার সঙ্গে যাও। আমি ওষুধ খেয়েছি, একটু পরেই ঠিক হয়ে যাব। এখন অবেলায় একটু ব্যথা কমতে সে বারান্দায় চেয়ারে এসে বসে। বিকেলে পড়ন্ত সূর্যের দিকে তাকিয়ে রিতা ভাবে, কতদিন বিকেল দেখা হয়নি তার। কতদিন এভাবে নিজেকে নিয়ে বসেনি সে। সংসারের চাহিদা পূরণ করতে করতে নিজেই যেন চাহিদা পূরণের মেশিন হয়ে গেছে। তার নিজের জন্য কারো কাছে কিচ্ছু চাহিদা নেই। সংসারে শুধু দাও দাও, দিয়ে যাও। তোমার অর্থ থাকলে অর্থ দাও, তোমার শ্রম দাও, তোমার সেবা দাও, তোমার ভালোবাসা দাও, তোমার সময় দাও, তোমার সব কিছু নিঃস্বার্থভাবে বিলিয়ে দাও। চারপাশে অনেক অনেক হাত আছে গ্রহণ করার জন্য। কিন্তু বিনিময়ে তুমি একটু প্রশংসা চাও, ভালোবাসা চাও, আত্মসম্মান, আত্মমর্যাদা চাও, সহমর্মিতা চাও, সহানুভূতি চাও। তখন পাশাপাশি সবাই বেশ কৃপণ হয়ে ওঠে। বাড়ির বউকে আবার এসব দিতে হবে নাকি? অথবা ওকে এসব দেওয়া যায় নাকি? এমন কি মহান কাজ করে? ও তো ঘরের বউ, বাচ্চার মা তো। তাই সংসারের প্রতিও ওর দায়িত্ব কর্তব্য করে। ওর আবার কি চাহিদা? শাড়ি, গয়না, খাবার দাবারও তো সাধ্যমতো দেয়া হয়। তবে বেশিরভাগ মানুষের বক্তব্য এটাই, আজ আর রান্নার ঝামেলা নেই, বাড়ির সবাই বাইরে খেয়ে ফিরবে। রিতা ঠিক করে রাত্রে 2টি মুড়ি খেয়ে শুয়ে পড়বে। আজ আর রান্নার ঝামেলা করবে না। এখন চুপচাপ বসে সে নিজের সংসার আর দাম্পত্য জীবন নিয়ে চিন্তা করে। সকলের চোখে সে ভীষণ সুখী এক নারী। স্বামী অনেক বড় কোম্পানির ফার্মাসিস্ট, জলপাইগুড়িতে থাকে। মাসে একবার করে কলকাতার বাড়িতে আসে। ওদের একটাই ছেলে পোপাই ক্লাস 4-এ পড়ে। রিতা নিজে একটা সাবান কোম্পানিতে কাজ করে। বেতন যদিও খুব কম, 16,000 টাকার মতো। তবুও চাকরি তো। রিতা আর যা ভাসুর দুজনেই বড় চাকুরে। সল্টলেকের বিকাশ ভবনে দুজনেই কর্মরত। শ্বশুর হাসপাতালে চাকরিরত ছিলেন, কয়েক বছর আগে রিটায়ার্ড করেছেন। তাদের জয়েন্ট ফ্যামিলি। আপাত দৃষ্টিতে সবাই চাকুরে, অত্যন্ত সচ্ছল ও শিক্ষিত পরিবার। তবে রিতা জানে এরা স্বভাবে ভীষণ কৃপণ। প্রত্যেকের টাকার চাহিদাটা প্রচুর এবং টাকা জমানোর আগ্রহ বেশি। সংসারের নিয়ম অনুযায়ী 2 ছেলে ও 2 বৌমাকে মাসে 5,000 টাকা করে সংসার খরচ বাবদ দিতে হয়। একান্নবর্তী সংসার টিকিয়ে রাখার জন্য শ্বশুরের তৈরি করে নিয়ম। রিতাকেও সমপরিমাণ টাকা দিতে বাধ্য করে অনেক। যুক্তি দেয়, তুমি বৌদি দুজনেই চাকরি করতে যাচ্ছ, বাড়িতে পোপাই ও ভাইপো তাতাইকে বাবা মা দেখাশোনা করে। ছেলেদের জন্য বাচ্চা দেখাশোনার লোক রাখতে গেলেও ওই টাকাটা তো তোমাকে খরচ করতে হতো নাকি? তাই যখন আমার বাবার বাড়িতে আছো তখন বাবার কথা মতো চলবে, বাবার নিয়মে চলবে। অনেকের কথা মানতে বাধ্য হয় রিতা।
অনেক এমনিতে মানুষ হিসেবে ভালো, তবে ভীষণ কৃপণ ও স্বার্থপর। স্বামীর সম্বন্ধে এই কথাটা কারোর সাথেই সে আলোচনা করতে পারে না, তাই নিজেই ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরে। অনেকের সন্দেহ, রীতা চাকরির সব টাকা তার বাপের বাড়িতে খরচ করে, মাকে ভাইকে দিয়ে দেয়। তাই ইচ্ছে করে সে পোপাইয়ের জন্য টাকা পাঠায় না। পোপাইয়ের স্কুলের বেতন, স্কুল গাড়ির বেতন, ক্রিকেট কোচিং, গিটার শেখা, বইপত্র কেনা, খাবার দাবার কেনা, ছেলের শখ আহ্লাদ মেটানো সবই করে রীতা। মাঝে মাঝে অনেক অবশ্য ছেলের জন্য খেলনা বা জামা প্যান্ট আনে, তবে পোপাইয়ের জন্য আনলে তা তাইয়ের জন্য আনতে হবে। তাই নিজের ছেলেকে বেশি তাই নিজের ছেলের জন্য বেশি কিছু কেনে না অনেক। এই একই রকম মানসিকতা তার বড় ভাসুরের। তাতাই সব খরচ তার বড় যা বহন করে। বিয়ের 1 বছর পরও রীতা ভাবে, মানুষ এমন হয়। ছেলের জন্য খরচের টাকা অনেকে চাইলেই তার সাফ জবাব, কেন, তুমি তো রোজগার করো, ছেলের চাহিদাগুলো মেটাতে পারছো না? বেতনের টাকাগুলো কি করো? আমি তো হিসেব নিই না, সব বাপের বাড়িতে ঢুকে দিচ্ছ না তো? পোপায়ের পড়ার খরচটা এখন তুমি সামলে নাও, আমি ওর ভবিষ্যতের জন্য সঞ্চয় করছি। আর বেশি কিছু বলার প্রবৃত্তি হয় না রিতার। এই পড়ন্ত বেলায় সে মনে মনে ভাবে, টাকা পয়সা সোনাদানা তো দূরের কথা, তার মনের ছোট ছোট চাহিদাগুলোও পূরণ হলো না। তার খুব স্বপ্ন ছিল স্বামী জীবনসঙ্গী মানুষটা তার বন্ধু হবে, সহমর্মী হবে, নির্ভরভাবে মনের সব গোপন কথাগুলো বলা যাবে তাকে। কিন্তু এতদিনেও অনেকের সাথে সেই আত্মিক বন্ধনটা গড়ে ওঠেনি তার। অথচ মা আর ছেলেদের কি প্রাণের বন্ধন। প্রতিদিন অনেক তার মাকে ফোন করে, মায়ের সাথে সব গোপন আলোচনা করে, পরামর্শ করে। সেই শুধু ব্রাত্য। অনেকের মা নিয়মিত বাড়ির সব খবরাখবর, দুই বইয়ের খবরাখবর ছোট ছেলেকে চালান করে। ফলে প্রতিদিন ফোনে অনেকের কাছে তিরস্কার জোটে তার। আজ আবার বাপের বাড়ি গিয়েছিলে, এত ঘন ঘন ও বাড়ি যাচ্ছ কেন, কেসটা কি বলো তো? অথবা বলে, পুপাই ইংরেজিতে কম নাম্বার পেলো কেন, ওকে ঠিকমতো পড়াও না নাকি, সারাদিন রাত ফোনে ব্যস্ত থাকো? বা কোনোদিন বলে, আজ রাত্রে রুটি করনি কেন, শোনো, চাকরি করে যদি এতই ক্লান্ত থাকো তাহলে চাকরিটা ছেড়ে দাও, ওই সামান্য টাকা আমার কি কাজে লাগে শুনি, সংসারে থাকতে হলে ভাগের কাজ করতে হবে। অভিমানে গলা বুঝে যায় রিতার, জোর করে বলতে ইচ্ছা করে, তোমার বাবার হাতে মাসের শেষে 5,000 দিই, পুপায়ের পিছনে 1,000 খরচ হয়, তাও নিচু ক্লাসে পড়ে বলে পাসে হয়ে যাচ্ছে। প্রতি মাসে আমার মাকে 3,000 দিই, নিজের হাতেই সাকুল্যে 1,000 টাকা থাকে, ওতে নিজের খরচটা টেনে টুনে হয়। টাকার জন্য গত 1 বছর ধরে 1 ঘন্টা করে অফিসে ওভারটাইম করছি, তোমাকে বলিনি। এখন আবার পোপাই ঘুমিয়ে পড়ার পর মাঝরাত পর্যন্ত ল্যাপটপে অন্যের ফাইল সেরে দিই, তাতে কিছু উপরি টাকা রোজগার হয়। আমার নিজেরও তো কিছু খরচ আছে নাকি? রোজ বাইরে বের হই, ঠিকঠাক শাড়ি গয়না ব্যাগ জুতো লাগে। ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, একটা নতুন ফোন কিনতে হবে। তোমাকে তো বলেছিলাম অনেক, একটা ফোন কিনে দিতে, কিন্তু তুমি গ্রাহ্যই করনি। আমাকে তুমি কি দাও অনেক? আজ পর্যন্ত কখনো আলাদা করে আমার জন্য কিছু কিনে আনোনি। সেই পুজোয় সবার জন্য বরাদ্দ শাড়ি, আর বিবাহবার্ষিকীতে একটা শাড়ি বা গয়না। এগুলো ছাড়া কি আমার কোনো চাহিদা নেই? মনে ভাবলেও মুখে এসব কথা বলা হয় না রিতার। বললেই চরম ঝগড়া অশান্তি হবে অনেকের সাথে। প্রথমে এসে বলবে, বাপের বাড়িতে টাকা দাও কেন, ওনারাও কেমন লোক, বিবাহিতা মেয়ের কাছে হাত পেতে টাকা নেয়, ওদের লজ্জা করে না? এ ব্যাপারে অনেককে কিছুতেই বোঝাতে পারে না রিতা। সে বিবাহিতা হোক আর যাই হোক, মায়ের প্রতি ভাইয়ের প্রতি তার কিছু কর্তব্য আছে নাকি? দায়িত্ব ও কর্তব্য মানব জীবনের দুটি উল্লেখযোগ্য বিষয়। দায়িত্ব, কর্তব্য আর চাহিদা দুজনে বৈমাত্রেয় ভাই। কর্তব্য আর চাহিদা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। তবে মা ভাইয়ের ব্যাপারটাও ইদানিং চাহিদায় পরিবর্তিত হয়েছে। আজকাল আর 3,000 টাকায় মা সন্তুষ্ট নয়, স্পষ্ট বলে, অন্তত 1,000 টাকা তো দিতে পারিস রিতা। জামাইয়ের 90,000 টাকা বেতন, তোদের এত টাকা ভোগ করবে কে? তোর ভাইটা এখনো বেকার, টিউশন করছে, একটু বেশি টাকা দিলে আমরা এবারের চাহিদাগুলো মেটাতে পারি। উঠানটা সিমেন্ট দিয়ে বাঁধাবো ভাবছি, তখন 1,000 দিস কিন্তু। ছোট ভাই সমীর পর্যন্ত টোন করে বলে, অনেকটা মালদার পার্টি, আর তুই বেশ কৃপণ দিদি, একটু হাত খুলে খরচা করতে পারিস না? শোন, এবার পুজোয় কিন্তু নাইকের জুতো দিবি, আর জিন্স শার্ট সব ব্র্যান্ডেড কিনবি। তুই কিনতে না পারলে অনেকদাকে নিয়ে বিগ বাজারে যাবি, ওর পছন্দ খুব ভালো। ভীষণ কান্না পায় রিতার, ভাইকে বলতে পারে না। তোর অনেকদা বাইরে একরকম, ভিতরে আরেক রকম।
তোদের কাছে ভীষণ ভদ্রলোক, ভালো মনের মানুষ। আর এসব কথা আমি বললেই বলে দেবে তোমার বেকার ফান্টুস ভাইয়ের পরের টাকায় নাইকির জুতো পরার শখ কেন? অপমানটা তো আমাকে করবে। চারপাশে অজস্র লোকের অন্তহীন চাহিদার ভিড়ে একলারই তার দিনগুলো কাটে গতানুগতিকভাবে। সামান্য চাকুরির টাকা থেকে সকলের আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি তাকে প্রত্যেকের মানসিক চাহিদাগুলো পূরণ করতে হয়। ভোরে ঘুম থেকে উঠে চলে বাড়ির বউ হওয়ার সকল কর্তব্য পালন। তারপর আছে পোপায়ের চাহিদা, তার পুষ্টিকর খাওয়া দাওয়া, পড়াশোনা, হোমওয়ার্ক, খেলাধুলা, ঘুমানো পর্যন্ত চলে কর্তব্য সমাপন। চাকুরিরতা বলে অফিসের দায় দায়িত্ব সামলে ক্লান্ত হয়ে প্রতিদিনই বাড়ি ফিরে সে। আবার প্রতি মাসে একবার অনেক দিন পাসেকের মতো বাড়িতে আসে। তখন প্রতি রাতে, কখনো দুপুরে স্ত্রী হিসাবে স্বামীর চাহিদাগুলো পূরণ করতে হয় তাকে। কোনো ছাড় নেই, ক্লান্তি নেই। তার সামান্য অনীহা সহ্য করতে পারে না অনেক। মাসে একবার আসি তাও তুমি? ডিসকাস্টিং। এসব কথা ভাবতে ভাবতে কেঁদে ফেলে রীতা। এই ঘরোয়া সমস্যাগুলোর কথা সে কাকে মন খুলে বলে একটু হালকা হবে? আমাদের সমাজে এসব কথা নিয়ে কখনো স্বামীর সঙ্গে আলাদা হওয়ার চিন্তা ভাবনা করা যায় না। আর লোক জানাজানিও চলে না, সবাই শুনলে তাকেই দোষ দেবে। বাইরের সবাই, আত্মীয় স্বজন, বন্ধু, সহকর্মী, তার নিজের মা ভাই ভাবে তারা কত সুখী দম্পতি। তার পারিবারিক জীবন কত সাজানো গোছানো, সুন্দর, আর্থিক প্রাচুর্য ভরা। এই জীবনের দুঃখবিলাস তার শোভা পায় না। কিন্তু ভেতরে ভেতরে রীতা জানে সে একজন ক্লান্ত, রিক্ত, নিঃস্ব নারী। জীবন নদীতে পাল ভাঙা এক ছিন্ন নৌকা, শুধু স্রোতের টানে সে ভেসে চলছে। জীবনে একটু ভালোবাসার চাহিদা, একটু আন্তরিকতার চাহিদা, একটু সহমর্মিতার চাহিদা এবং সর্বোপরি স্বাধীন নারী হিসেবে একটু আত্মসম্মানের চাহিদা তার রয়েই গেল। এ চাহিদা তার পূর্ণ হওয়ার নয়, আর এই চাহিদাগুলো অপরের কাছে চেয়েও পাওয়া যায় না। পারিপার্শ্বিক লোকজন এগুলো দিতেও জানে না। তাই সব কিছু চাহিদা মনের গোপনে চেপে নিজের জীবনটা যান্ত্রিকভাবে যাপন করে যায় রীতা এবং রীতার মতো আরও অনেক নারী। প্রিয় ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো? আমার মনে হয় গল্পটা আপনাদের জীবনে অনেকের সাথে মিলে যাবে, যেমন আমার চাই।